This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যাঁ কথা বলুন তো মানে শুধু শুধু জাস্ট মনে হচ্ছিল আচ্ছা এই কংসাবতী নদীর বাঁধ বা রাজ্যের আরও বিভিন্ন বাঁধগুলো যেগুলোই একটু জল টল বাড়লেই ভেঙে যায় বা যেগুলো থেকে জল যাদের নাব্যতা ওই কংসাবতীর বাঁধের ওখানটায় সেখানে যেখানে নাব্যতা নেই যেটা রাজ্য সরকারের অধীনে রয়েছে আর কি এটা দেখভাল করার দায়িত্বটা রাজ্য সরকারের এইগুলোরও কি বেসরকারিকরণের কোনো সম্ভাবনা আছে নাকি মানে এই সমস্ত জায়গাতেও তো দেখছি খুব একটা ড্রেজিং টেজিং হয় না আর ওই বাঁধগুলোর রক্ষণাবেক্ষণও ঠিকঠাক করে হয় না তাই একটু বৃষ্টি হলেই সব বাঁধ ভাঙতে শুরু করে সে ওই দিক থেকে দেখুন আর এপাশে সুন্দরবনে গিয়ে দেখুন সব জায়গাতে একই অবস্থা সে যাই হোক কোনটার পেছনে কী কারণ আছে আমরা জানি না আছে নিশ্চয়ই কিছু কারণ পরে জানতে পারি আমরা এই যখন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন আমাদের যে আসলে কেন এই পুরো বিষয়গুলোকে ড্রেজিং ফেজিং করছে না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেন করছে না সেটাও আমরা নিশ্চয়ই এরকম পরবর্তী ক্ষেত্রে যখন বিরোধীরা কেউ বুঝিয়ে দেবেন আমরা পরিষ্কার বুঝিয়ে যাব দেখুন ডিভিসির কমিটির থেকে রাজ্যের 2 প্রতিনিধির পদত্যাগ আর তার পরের দিনই ডিভিসির বেসরকারিকরণ হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তোপ এর মধ্যে কোনটা কারণ আর কোনটা কার্য বলি না কার্যকারণ কজ আর এফেক্ট কোনটা কজ কোনটা এফেক্ট দেখো ডিভিসির বেসরকারিকরণ হচ্ছে বললে রাজ্য সরকার কি আসলে প্রতিনিধিটা প্রত্যাহার করে নিল মানে এক্ষেত্রে ডিভিসির বেসরকারিকরণ হওয়াটাই কারণ আর তার পরিপ্রেক্ষিতে রাজ্যের কাজ হচ্ছে প্রতিনিধি প্রত্যাহার যাতে দায়টা তৃণমূল কংগ্রেসকে না নিতে হয় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কেন্দ্রের বিরুদ্ধেই গুরুতর অভিযোগটা আনতে পারেন সেই জন্যেই গতকাল 2 প্রতিনিধিকে পদত্যাগ করালো রাজ্য মানে সেক্ষেত্রে পদত্যাগটা হচ্ছে কারণ যাতে এই কার্যটা করা যায় অর্থাৎ এই তোপটা দাগা যায় বেসরকারিকরণে দেখুন সব কিছুর মধ্যে কিন্তু ওই কার্যকারণ সম্পর্ক কজ অ্যান্ড এফেক্ট রয়েছে তাই ভাবছি এই যে আজ এসএসসি অফিস অভিযান করলেন উচ্চ প্রাথমিকের এই চাকরি প্রার্থীরা আর তারপরেই এসএসসি জানালো যে 25 সেপ্টেম্বর প্যানেল প্রকাশ হবে এর মধ্যে কোনটা কজ আর কোনটা এফেক্ট কোর্ট 28 আগস্টের নির্দেশে বলেছিল যে 4 সপ্তাহের মধ্যে আপার প্রাইমারির প্যানেল প্রকাশ করতে হবে এতদিন তো স্কুল সার্ভিস কমিশন সে বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি অথচ যেদিন চাকরি প্রার্থীরা রাস্তায় নামলেন সেদিনই জানিয়ে দিল যেদিন কোর্টের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে অর্থাৎ 25 সেপ্টেম্বর সেই দিন প্যানেলটা বেরোবে এবার চাকরি প্রার্থীরা রাস্তায় নামলেন বলে এসএসসি প্যানেল প্রকাশের প্রতিশ্রুতি দিল নাকি এসএসসি আজ দিন ঘোষণা করবে প্যানেল প্রকাশের এটা জেনেই পথে নেমেছিলেন আপার প্রাইমারির এই চাকরি প্রার্থীরা এটা আমরা জানি না শুধু আমরা কি জানি ওই শুধু জানি কার্যকারণ বলে একটা বিষয় আছে অনেক কষ্ট সহ্য করেছি আর কত কষ্ট কষ্ট করেছি আর কষ্ট করবো আপনারা তুলে নিয়ে যাচ্ছে এইরকম ধস্তাধস্তিতে একবার পা ভেঙেছে আবারও ভাঙবে ভেঙে দিন আমাদের আর কিচ্ছু বাকি নেই আমরা জীবন্ত লাশ হয়ে আছি সব আমরা জীবন্ত লাশ হয়ে গেছি দেখুন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছিলেন তখন সাধারণ মানুষ নাকি বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছিলেন এই অভিযোগ তো আমরা শুনেছি তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছিল কিন্তু শিক্ষা দুর্নীতির ঠেলায় কতগুলো পরিবার সর্বশান্ত হয়েছে সেই হিসেবটা কেউ দিয়েছেন এখন অবধি আচ্ছা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ধাক্কা যখন রাজ্যের সরকার সবে সামলে উঠেছে তখন চাকরি প্রার্থীদের এই নব উদ্যমে পথে নামার পেছনে কি অন্য কোনো কার্যকারণ সম্পর্ক থাকতে পারে দেখুন তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্ত স্বাস্থ্যে দুর্নীতি এই বিষয়গুলো তো গোটা রাজ্যটাকে নাড়িয়ে দিয়ে চলে গেছে না এবার সবাই এটাতে এত বেশি করে মানে মানসিকভাবে যুক্ত হয়ে গেছেন এই যে টানা সেই কবের থেকেই সেই 14 তারিখের পর থেকে টানা 1 মাসের ওপর থেকে মানুষ কোনো না কোনো সময় চান্স পেলেই প্রতিবাদে মেতে উঠছেন এটা তো ভালো লক্ষণ না কার ভাল লাগে শাসকের তো একদমই লাগে না
সেই দিক থেকে নজরটা ঘুরিয়ে খানিকটা শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা হলো নাকি? কারণ এই নিয়োগ দুর্নীতি বা নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো এদিকে লোকের একটা সময় আগ্রহ ছিল, এখন আবার কিন্তু সেই তাগিদটা ছিল না, যেটা সেই প্রতিবাদী মানসিকতার ছিল না, যেটা এই তিলোত্তমার খুন এবং ধর্ষণকে কেন্দ্র করে হয়েছে। ফলে ওদিকে যাওয়াটা ওই বলে না তুল্যমূল্য বিচারে ওদিকে লোকের নজর ঘুরে যাওয়াটা খানিকটা হলেও একটু স্বস্তিজনক। দুটো অস্বস্তির মধ্যে যেটা কম অস্বস্তিজনক আর কি, সেটাই তো স্বস্তি, সেরকম ব্যাপার আর কি। দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ফাস্ট ট্র্যাক কোর্টের পক্ষে সওয়াল করেছেন, এক সপ্তাহের মধ্যে তিলোত্তমা মামলার বিচার শেষ করে ওই দোষী বা দোষীদের ফাঁসির কথা বলেছেন, যে রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদক আইন করে দোষী বা দোষীদের এনকাউন্টারের দাবি করেছিলেন, সেই রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানি পেছনের আবেদন করেছেন কেন? 27শে সেপ্টেম্বর তিলোত্তমা মামলার শুনানি ছিল। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট শুনানিটা 3 দিন পিছিয়ে দিয়েছে। 30শে অক্টোবর সুপ্রিম কোর্টে উঠবে তিলোত্তমা মামলা। মানে পুজোটার আরও খানিকটা কাছে ব্যাপারটা এগিয়ে গেল। লোকে উৎসবে যাতে মেতে ওঠার মানে ওই ওয়ার্ম আপটা সেরে ফেলতে পারে, তার একটা সময় কি চলে এলো হাতে। এই ওয়ার্ম আপের আগে কয়টা কথা কিন্তু বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। আচ্ছা, আজকের তারিখের বিশেষত্ব কি বলুন তো? আজকে অটাম ইকুইনক্স বলা হয়, বাংলায় জলবিষুব। এবার কাগজে কলমে আজকের দিনেই নাকি সূর্য পৃথিবীর দক্ষিণ গোলার্ধে যাওয়া শুরু করে, মানে দক্ষিণায়ন আর কি, সেটা শুরু হয়। এবার কাগজে কলমে আজ থেকেই রাত বড় হতে থাকে আর দিন ছোট। তবে এবার সূর্যেরও কিন্তু একটু তাড়া ছিল, জানেন তো। যা আজ করার কথা তা কালই করে দিয়েছে। কাল বিষুব রেখা ক্রস করে দক্ষিণ গোলার্ধের দিকে সূর্য হাঁটা দিয়েছে। তাহলে সূর্য রুটিন ভাঙতে পারে, আর মানুষ একটু তাড়াহুড়ো করলেই সন্দেহ। এই যে তিলোত্তমার দেহের ময়নাতদন্ত নিয়ে এত সন্দেহ করা হচ্ছে, তার কোনো মানে হয়? একটা স্পেশাল কেস ছিল, তাই সূর্যাস্তের পরেই ময়নাতদন্ত হয়েছে। ডিসি বা পুলিশ সুপার পদমর্যাদার অফিসার ছিলেন না, তাই সাব ইন্সপেক্টরই সুপারিশ করে দিয়েছেন। একটু হয়তো অনিয়ম হয়েছে, সে আর কি। কপিল সিব্বল তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে দিয়েছেন যে পুরোটা ভিডিওগ্রাফি করা হয়েছে। তার মানে কি? যার ভিডিও তোলা হয়েছে তাতে কারচুপির কোনো সুযোগ নেই, এটাই বোঝাতে চেয়েছেন বোধহয়। সুপ্রিম কোর্টের শুনানিরও তো সেই লাইভ স্ট্রিমিংটা সেই কারণেই হয়, মানুষ যাতে সরাসরি দেখতে পারেন। কালীঘাটের মিটিংয়ের অবশ্য লাইভ স্ট্রিমিং হয়নি। আবার এইগুলো না, মানে কি বলবো, সাধারণ মানুষের এটাই একটা অভ্যেস, জানেন তো, সন্দেহবাতিক মন আর কি। কী করা যাবে? হ্যাঁ, আমরা তো আসলে সত্যি কথা এই সমস্ত চাই না। আমরা চাই সব ভুলে উৎসবে মেতে যেতে। কিন্তু মুশকিল কি জানেন, মাঝে মাঝে কিছু মানুষ এমন পিছু ডাকেন যে ঘাড় ফিরিয়ে ওই আরজি করের দিকে তাকানো ছাড়ার কোনো উপায় থাকে না। এই তিলোত্তমার ময়না তদন্তকারী দলের ওই প্রধানের কথাই ধরুন না, অপূর্ব বিশ্বাস গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। বেরোনোর মুখে বলে দিলেন তিলোত্তমার কাকার কথা। নিজের কাকা না, পাড়াতুতো কাকা। সেই কাকা নাকি ময়নাতদন্তের জন্য ব্যাপক তাড়া দিয়েছিলেন। বলেছিলেন সেদিনের মধ্যে ময়নাতদন্ত করে না দিলে নাকি রক্তগঙ্গা বইয়ে দেবেন। ভাবতে পারেন, রক্তগঙ্গা টঙ্গার কথা। যদিও ডাক্তার মানুষ, যদিও ময়নাতদন্ত করছেন, লাশ কাটাছেড়াই তাদের কাজকর্ম, কিন্তু তাও রক্তগঙ্গার কথাটা শুনলে না সবারই তো একটু কিরম লাগে, তাই না? এদিকে মেয়ের বাবা মা বলছেন তারা দেহ সংরক্ষিত রাখতে চেয়েছিলেন, তারা চেয়েছিলেন দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক। অন্যদিকে ফরেন্সিক ডাক্তার দাবি করছেন মেয়ের কাকা ময়নাতদন্ত দ্রুত করার জন্য হুমকি দিয়েছিলেন। এবার এই দুটো জিনিস, বাবা আগে না কাকা আগে, এই নিয়ে যখন একটা টানাপোড়েন শুরু হয়ে যাবে, আপনার আমার মনের মধ্যেও কি একটু টানাপোড়েন হবে না? হলে তো সন্দেহ হবেই। কেউ বা কারা কোন উদ্দেশ্যে এরকম তড়িঘড়ি তিলোত্তমার দেহটা পুড়িয়ে দিতে চেয়েছিল,
মানে সবই তাড়াহুড়ো কেন ফাস্ট ট্র্যাকে হচ্ছিল, সেটা নিয়েই তো প্রশ্ন উঠবে। এবার খুন ধর্ষণে দেহই তো সব থেকে বড় প্রমাণ, তাহলে কি এটা প্রমাণ লোপাটের চেষ্টা? কিন্তু পাড়াতুতো কাকার প্রমাণ লোপাটের কি স্বার্থ থাকতে পারে? দেখুন, স্বার্থ তো কিছু রয়েছে, কাকার নিজের স্বার্থ না হোক অন্য কারো স্বার্থ নিশ্চয়ই রয়েছে। নাহলে অপূর্ব বিশ্বাস কাল তিনি তোপ দাগলেন, আজ এরকম মিয়ে গেলেন কেন? তিলোত্তমার কাকা কি এতই প্রভাবশালী, নাকি তার পেছনে আরও কোনো বড় প্রভাবশালীর হাত রয়েছে? অভিযোগ উঠেছিল সূর্যাস্তের পর তাড়াহুড়ো করে ময়নাতদন্ত হয় তিলোত্তমার। পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে। অভিযোগ উঠেছিল দ্রুত তিলোত্তমার দেহ দাহ করে দেওয়া হয়। কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে, এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরও 3-4টে বডি ছিল, যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সব কিছু করে দেওয়া হয়। তাড়াহুড়ো কেন হলো? কারো চাপ ছিল? রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে বিস্ফোরক কথা শুনিয়েছিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক মেডিকেল বোর্ডের প্রধান অপূর্ব বিশ্বাস। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে, ওই দিন বিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন? ওনার বাড়ির আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের। কে কাকা, কে এক্স কাউন্সিলর? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আঙুল তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকে। সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম, বর্তমান তৃণমূল। উনি 13তে সিপিএম ছিলেন, 18 থেকে তৃণমূল। হ্যাঁ, প্রাক্তন সিপিএমটাও ঠিক আর বর্তমান তৃণমূলটাও ঠিক। TV9 বাংলা সোমবার পৌঁছে গিয়েছিল ফরেন্সিক মেডিসিন চিকিৎসক অপূর্ব বিশ্বাসের চেম্বারে, সঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়ের ছবি। প্রশ্ন ছিল, ইনি কি সেই কাকা? এবার অপূর্ব পাল্টি। এই সেই কাকু স্যার? এই বিষয়ে কিছু বলতে চাইছি না, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাকে কোনো থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনই হয়, তাড়াহুড়ো বলেননি। সেটা কি ইনি? স্যার একটু যদি এটা বলে দেন স্যার, আর কিচ্ছু বলছি না স্যার, শুধু এইটুকু। কাউকে ইনক্রিমিনেট করতে চাই। রবিবার রাত আর সোমবার দুপুর কয়েক ঘন্টার মধ্যে ডিগবাজি। কেন বদলে গেল বয়ান? কারো চাপে,